Welcome back to another new video in SD Bio, Life with Life Science. গতকাল ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে 3 বেঞ্চের মামলা ছিল সেই মামলাতে কিন্তু যে রায় উঠে এলো সেই রায় কিন্তু এসএলএসটি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত অনগোয়িং প্রসেসে কিন্তু বিগ চেঞ্জ আসতে চলেছে। কি কি পরিবর্তন আসবে ভবিষ্যতে সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। কাট অফের কী পরিবর্তন আসবে, র্যাঙ্ক চেঞ্জের একটা পরিবর্তন হয়ে যেতে পারে, যেটা কিন্তু খুব একটা মারাত্মক ব্যাপার। কেউ আগে চলে যেতে পারে, কেউ পিছিয়ে যেতে পারে, কেউ বা পুরো প্যানেল থেকে নাম বাতিল হয়ে যেতে পারে, এরকমই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং তার সঙ্গে ইডব্লিউএস নিয়ে বারবার অনেকেই প্রশ্ন করছেন, ইডব্লিউএসটা কি সেই সুবিধে পাবে কিনা বা তাদের এডিট অপশান আসবে কিনা, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে এক্সটেনশন, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের এক্সটেনশনের ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভাইটাল হয়ে আর রয়েছে, সেই জায়গাটা কিন্তু মেনশন হলো না, সেই ব্যাপারটাও আলোচনা করব। এবং প্যানেল যে হচ্ছে সেই প্যানেলের ফ্রেম স্ট্রাকচার কীরকম হতে যাচ্ছে তার সম্পর্কে আপনার আইডিয়া হবে এবং ভবিষ্যৎ নিয়ে আপনি কিন্তু ভাবতে হবে আপনাকে যে কি করতে হবে, আপনাকে তার একটা রূপরেখা তৈরি করতে পারবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গতকাল রায়ের সমস্ত ডিটেলস বিভিন্ন নিউজ চ্যানেলের কাটআউট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে যাবেন, সমস্ত নিউজ আপডেটগুলো সেখানে অনেক আগেই দিয়ে দেয়, ভিডিও করা সবসময় হয় না। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান এবং কমেন্ট পিনে ফার্স্ট কমেন্টে পিন করা আছে, অবশ্যই দেখে নেবেন। দেখুন, যে 3 বেঞ্চের যে রায় বিচারপতি জানালেন যে রাজ্যের যে পলিসি সেই পলিসি কিন্তু হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে রাজ্য একটা পলিসি নিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট বা কোনো কোর্টই কিন্তু ইন্টারফেয়ার করে না সাধারণত রাজ্যের পলিসির উপর। কিন্তু রাজ্যের পলিসিতে কোনো দুর্নীতি থাকলে তখন ইন্টারফেয়ার করবে, সেই নিয়ে যদি মামলা হয়। তো এই জন্য রাজ্য সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়ে দিল, অর্থাৎ 7% নিয়ে রাজ্য যে পলিসি নিয়ে এগোচ্ছে সেটা হাইকোর্টের যে রায় মেনেই এগোচ্ছে সেটাকে মান্যতা দিয়ে দিল। অর্থাৎ রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন যে মামলা করেছিল সেটা আর কাজ হলো না, কোনো অন্তর্বর্তীকালীন কোনো স্থগিতাদেশ বা কিছুই হলো না, অর্থাৎ 7% দিয়ে সমস্ত অনগোয়িং প্রসেস এগোবে। তবে একটা জায়গা খোলা আছে, যেটা শুনলাম যা সন্ধে পর্যন্ত, যে রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন কিন্তু আবার একটা মামলা করতে চলেছে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, যেটা যে চলতি নিয়োগের ডিপ্রাইভ হবে যে কিছু জন, সেই ডিপ্রাইভ নিয়ে কিন্তু তারা মামলা করতে চলেছে। তো সেই মামলা কোন দিকে গড়ায় সেটা ভবিষ্যতেই বোঝা যাবে। কিন্তু যে সমস্যাটা তৈরি হচ্ছে যে এই পরিবর্তন 7% হয়ে গেলে সবাই কি সুবিধে পাচ্ছে কি পাচ্ছে না সেই ব্যাপারটা একটু বলবো। কি কি পরিবর্তন হচ্ছে দেখুন, 7% হলে প্রথমে ওবিসি 7% হয়ে গেলে বাকি যে ওবিসি এর 10% সেটা কিন্তু চলে যাবে জেনারেল কাস্টে। জেনারেল কাস্ট আবার দুটো ভাগ আছে, একটা জেনারেল এবং একটা ইডব্লিউএস অ্যাডভান্টেজ। ইডব্লিউএস অ্যাডভান্টেজ কিন্তু সবাই পাবে না, যারা ইডব্লিউএস সার্টিফিকেট দিতে পারবে তারাই হবে। এখন প্রশ্নটা এখানে ইডব্লিউএস সার্টিফিকেট কোন ইয়ারের লাগবে, কারণ এর আগের নোটিশে আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন করেছিল, ইডব্লিউএস নিয়ে নানা রকম সমস্যা হচ্ছিল, অপশান এসেছিল এবং তারা চাইছিল ইডব্লিউএস ডুপ্লিকেট সার্টিফিকেট আছে, একজন প্রকৃত ইডব্লিউএসকে খুঁজে বার করতে হলে পরপর 2 বছরের ইডব্লিউএস সার্টিফিকেট দেখাতে বলেছিল, 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার এবং 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার। এবার যে ইডব্লিউএস এডিট অপশান হয়তো দেবে, আই এম নট শিওর, সেটা এসএসসি বা রাজ্য সরকার ঠিক করবে ইডব্লিউএস দেবে কিনা। কারণ যেহেতু ওবিসি 10% জেনারেলে যাচ্ছে, তাদের হয়তো একটা সুবিধে দেবে, কারণ সেই সুবিধে যেহেতু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়েছিল এর ক্ষেত্রেও হয়তো দেবে। আবার ইডব্লিউএস নিয়ে মামলাও আছে, সেগুলো একটা জটিলতার ব্যাপার রয়েছে, এখন ক্লিয়ার কাট কিছু বলা যাবে না। তবে যদি ধরে নিলাম ইডব্লিউএস এডিট অপশান দিল, সেই এডিট অপশানে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে ইডব্লিউএসটা এলিজেবল হবে সেটা একটা বড় ব্যাপার, এবং সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডেট কবে হবে সেটা একটা বড় ব্যাপার। এটা ঠিক করবে কিন্তু এসএসসি, স্কুল সার্ভিস কমিশন এটা নোটিশ না দিলে আমি কিন্তু একটা রামসাম বা আন্দাজে বলতে পারবো না। তবে একটা কথা বলবো, আপনারা যারা ইডব্লিউএস হয়ে যাচ্ছেন, অর্থাৎ যারা ওবিসি থেকে জেনারেল হয়ে গেছেন, সেই জেনারেল কাস্টে কিছু তো ইডব্লিউএস পাবেন অ্যাডভান্টেজ, যদি পেতে সার্টিফিকেট জোগাড় করতে পারেন তাহলে এখনই করে নিন সার্টিফিকেটটা জোগাড়, কারণ কখন কি নোটিফিকেশান আসবে, কখন কি চাইবে, আপনার যদি আগেরটা না থাকে হয়তো নাও পেতে পারেন, বা আগেরটা যদি থেকে থাকে তাহলে সুবিধে। বর্তমান এই ইয়ারের একটা করিয়ে রাখুন, যদি কিছু সুবিধে পেলেও পেতে পারেন, না হলে কিন্তু না পেলে নাও পেতে পারেন, তাহলে আপনাকে পুরো জেনারেল কাস্ট হতে হবে। তো এই যে জেনারেল কাস্ট হলো, ওবিসি 7% কমে গেল, তার যেমন ক্যান্ডিডেট সংখ্যা কমলো,
তেমনি তার সিট সংখ্যাও কমলো। এবং জেনারেলে যেহেতু 10% বাড়লো, তার কিন্তু সিট সংখ্যাটা বাড়লো, সিট সংখ্যা বাড়লো, তার ক্যান্ডিডেটও বাড়লো। কিন্তু এখানে মনে রাখতে হবে ওবিসি এ থেকে ক্যান্ডিডেট জেনারেলে গেল, সেখানে সবাই কিন্তু জেনারেলের মতো র্যাঙ্ক করতে পারেনি, কিছু জন করেছে যারা জেনারেল অলরেডি ঢুকে আছে, কিছু সিট বুক করে রয়েছে। তো এই যে রিসাপ্লিং হলো, এর ফলে কিন্তু জেনারেলের কাট অফটা কিছুটা কমবে, কারণ তার সিটটা যথেষ্ট 10% মানে যথেষ্ট সিট বেড়ে যাওয়া, সেখানে কিন্তু তার সিটটা যেই বাড়বে সেখানে কিন্তু তার কাট অফটা 1 থেকে 2 মার্ক হয়তো কমতে পারে। এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে, সেই সাবজেক্টের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার উপর ডিপেন্ড করছে, সেই সাবজেক্টের কাট অফ লাস্টে কতজন গিয়েছিল, সেই লাস্ট কাট অফে কতজন ছিল এক্সট্রা, বা ওয়েটিং লিস্ট কতজন দূর পর্যন্ত গেছিল, কত নাম্বার পর্যন্ত গেছিল, সেই সংখ্যাগুলো কিন্তু ডিজিটটা এখানে ফ্যাক্টর ম্যাটার করছে। কতটা, কার ক্ষেত্রে 1 নামতে পারে, 1 কাট অফ কমতে পারে, কার ক্ষেত্রে 2 কাট অফ কমতে পারে। ফিমেলদের ক্ষেত্রে 2-3 তো আরামসে কাট অফ কমবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মেলদের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে যা দেখেছি আমি, আগে একটা হিসেব দিয়েছিলাম, 1 থেকে 2 নাম্বার মতো কমার সম্ভাবনা রয়েছে জেনারেল কাস্টে এবং ওবিসির ক্ষেত্রেও। এবার এসসিতে হয়তো অতটা নাও কমতে পারে, কিছু কিছু সাবজেক্টে 1 কমবে, কিছু সাবজেক্টে নাও কমতে পারে, কারণ এসসিতে কয়েকজন যে জেনারেল সিটটা যেই বেরোলো, ধরো ওই এসসির ক্ষেত্রে যে বা লিস্টে যে এসসি ক্যাটাগরিতে যে নাম্বার 1-এ ছিল, সে কিন্তু এবার জেনারেলে চলে যাবে। কেন না, তার জেনারেলে যেই কাট অফটা কমবে, হয়তো যদি এর কাট অফটা তার থেকে বেশি থাকে, তাহলে সে কিন্তু জেনারেলে ঢুকে গেল, অর্থাৎ এসসিতে একটা সিট খালি হয়ে গেল। ঠিক তেমনি ওবিসির ক্ষেত্রেও একই জিনিস হবে, ওবিসি এতে বা যেই জেনারেল কাট অফটা কমবে, ওবিসি বিতে যে ছিল, মানে পুরনো ওবিসি ধরেই যদি হয়, সেই ওবিসিতে যে ছিল সে ওয়েটিং লিস্ট 1-এ ছিল, সে কিন্তু এমপ্যানেল হয়ে গেল ফার্স্ট ফেজের ইন্টারভিউর জন্য। হ্যাঁ, এবার এটাও হতে পারে যে ওয়েটিং লিস্ট, জেনারেল ওয়েটিং লিস্টে যে ছিল সেখানে কিন্তু সে তার কাট অফটা র্যাঙ্কটা নিচের দিকে চলে এলো, কারণ তার থেকে বেশি পাওয়া এসসি কিন্তু ঢুকে গেল। বা প্রথম ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে যে এমপ্যানেল লিস্ট তৈরি হয়েছিল, সেই লিস্টের মধ্যে শেষের দিকে যে 2-1 জন জেনারেল কাস্টে ছিল, সে কিন্তু বেরিয়ে গেল, কারণ যেই কাট অফটা কমবে এখানে ওএসসির কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সেখানে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে তার থেকে বেশি নাম্বার পেয়েছে। তো এইভাবে কিন্তু র্যাঙ্কটা চেঞ্জ হয়ে যেতে পারে, কেউ প্যানেল থেকে বেরিয়ে এসে ওয়েটিং লিস্টে চলে যেতে পারবে, এবং বেশিরভাগ ওয়েটিং লিস্ট থেকে যে প্যানেলে, তবে প্যানেল থেকে বেরিয়ে এসে ওয়েটিং লিস্টে আসার সংখ্যাটা কম হবে, এখান থেকে ঢুকে যাওয়ার সংখ্যাটা বেশি হবে, ওয়েটিং থেকে ঢুকে যাওয়ার সংখ্যাটা বেশি হবে। এবার ওয়েটিং থেকে যেই ঢুকে যাবে প্যানেলের মধ্যে ইন্টারভিউ লিস্টে, সেখানে কিন্তু ওয়েটিংয়ের আবার ভ্যাকেন্সিটা তৈরি হয়ে যাবে। তো সেখানেও তো রেশিওটা মেনটেন করতে হবে, 1.1:6 রেশিও, সেই রেশিওটা মেনটেন করতে গেলে নতুন থেকে কিছু জনকে হয়তো ডাক হতে পারে। তো তারা যাদের ডাক হবে তারা কিন্তু র্যাঙ্কের অনেক পিছনের দিকে থাকবে, মনে রাখতে হবে তারা ওয়েটিং লিস্টের নিচের দিকে থাকবে। ওই যে ওয়েটিং লিস্টের নিচের দিকে যারা থাকবে তাদের এমনি ফাইনাল যে টোটাল স্কোরটা হচ্ছে সেটা কিন্তু অনেক নিচের দিকে হচ্ছে। তাদের ক্ষেত্রে ইন্টারভিউটা এবং সে ইন্টারভিউতে যে টিচিং ডেমোটা হবে, সেই দুটো কিন্তু 20 মার্কের যে একটা পরীক্ষা, সেটা কিন্তু ভাইটাল রোল প্লে করবে তারা ফাইনাল প্যানেল লিস্টে প্যানেল হবে কি হবে না। তো এই যে র্যাঙ্ক জাম্প হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের সুযোগটা যেমন বেড়ে গেল, তেমনি চাকরি পাওয়াটা কিন্তু অতটা সহজ হয়ে যাবে না যদি ইন্টারভিউ বা সেখানে টোটাল স্কোরটা মানে। তবে এই যে সুযোগটা বাড়লো, যে পুরোপুরি ছিটকে ছিল, যে কোনো লিস্টেই ছিল না, সে একটা লিস্টে জায়গা পেল, এটাও কিন্তু কম খুশির খবর নয়। এই খুশির খবরটা কিন্তু সবার ক্ষেত্রে কাজে লেগে যেতে পারে যদি সে ঠিকভাবে কাজে লাগায় বা প্র্যাকটিসটা। এই জন্য ইন্টারভিউটাকে আমি বারবার জোর দিই এই সব কারণের জন্য। এবার আসি আমরা এক্সটেনশনের ব্যাপারটা। এক্সটেনশন কিন্তু সুপ্রিম কোর্টে যে MA ফাইল হয়েছিল তার কিন্তু ডেট মেনশন এখনো হয়নি, অর্থাৎ 31 আগস্টের মধ্যেই তা যদি না হয় তাহলে কিন্তু তাদের বেতন বন্ধ হয়ে যাবে এবং চাকরি ব্রেক হয়ে যাবে। সেইটা কতদিন এক্সটেনশন দেবে কি দেবে না সেটা ডিপেন্ড করছে, সেখানে তার ডেটই মেনশন হলো না। তো যার ফলে এটা কিন্তু একটা সমস্যার তৈরি হচ্ছে। তবে এক্সটেনশন হয়তো সুপ্রিম কোর্ট দিতে তো বাধ্য, কারণ এই সব নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এরা যা চায় সেটাই সুপ্রিম কোর্ট সাধারণত দেয়। তবে আমার বলবো টেনশন করার প্রয়োজনে, এক্সটেনশন হয়ে যাবে এবং এর মধ্যে হয়তো রিক্রুটমেন্টগুলো হয়ে যাবে। তবে সেই রিক্রুটমেন্টে কিন্তু বড় পরিবর্তন, র্যাঙ্কের পরিবর্তন, কাট অফের পরিবর্তন, অনেক কিছুই পরিবর্তন, সেগুলো আরও হিসেব করে ভবিষ্যতে দিতে আমাদের সুবিধা হবে বলে মনে করি। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে